আরে এটা কি হলো? এই দড়িটা আবার কোথায় আটকে গেল? মনে হচ্ছে কোনো বড় মাছ ফেসেছে। কিছু তো গন্ডগোল আছে, জলে নেমে দেখতে হবে। আগে চলো, আগে আগে আগে। বাবু, তোমার মনে আছে তো কোথায় বডিটা ছিল? হ্যাঁ বাবু, ওইদিকে। ওখানে? হ্যাঁ বাবু, ওইখানে। আচ্ছা, তাহলে ওখানে নিয়ে চলো তাড়াতাড়ি। বাবু, তোমার মনে আছে তো এটাই ওই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটাই বাবু, আমি চিহ্ন দিয়ে রেখেছি। চলো ভাই, গিয়ে দেখা যাক যে লাশটা জলের নিচে কি নৌকার নিচে লাশটা আটকে আছে, কি করে বের করবেন? দেখছি, কিছু তো করতে হবে, দেখতে হবে। স্যার, জলের নিচে শার্ক আছে, কিন্তু খুব সাবধান। শার্ক? আরে ভাই, এখনই বলার ছিল যখন জলে নামছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, খুব সাবধানে জলে নামবে, বুঝেছো? Yes, sir. Don't worry. সাবধানে। লাশটা এতেই বেঁধে দেবো স্যার। যখনই দড়িতে টান পড়বে, লাশটা টেনে ওপরে তুলে নেব। ঠিক আছে। Best of luck.
এত দেরি হয়ে যাচ্ছে, ওরা সিগন্যাল দিচ্ছে না কেন? বাবু, এই জায়গাটায় তো? হ্যাঁ, এই জায়গাটাই বাবু, আমি চিহ্ন দিয়ে রেখেছি। হুম। আরে স্যার, মনে হচ্ছে লাশ পেয়ে গেছে। টানো টানো, সাবধানে সাবধানে, আস্তে। হ্যাঁ, সাবধানে তোলো তোলো। ঠিক দেখো তো, লাশটাকে দেখে তো মনে হচ্ছে না যে এ নিজে নিজে জলে ঝাঁপ দিয়েছে। কেউ একে মেরে ফেলেছে আর তারপরে এই লাশটাকে জলের মধ্যে ফেলে দিয়েছে। স্যার তাও ভালো এই জেলেটা সময় মতো একে দেখতে পেয়েছে, তা না হলে শার্ক বা যে কোনো মাছ তো খেয়ে ফেলতো একে। খুনি ভেবেছে হয়তো 2-4 দিনের মধ্যে লাশ গায়েব হয়ে যাবে। আপনি কি একে চেনেন? না বাবু, আমি চিনি না একে। রিক, স্যার তুমি আর বিবেক এই নৌকোতে অভিজিৎ আর দয়ার জন্য অপেক্ষা করো। ততক্ষণ আমরা এই লাশটাকে পাড়ে নিয়ে যাই আর লোকেদের জিজ্ঞাসাবাদ করি কেউ একে চেনে কিনা। ঠিক আছে, চলো। স্যার। চলো ভাই, বাবু চলো। আপনারা এই লাশটাকে একটু ভালো করে দেখুন। আপনাদের মধ্যে কি কেউ একে কোনোদিন দেখেছেন? কেউ কি এই লোকটাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, দেখুন, একটু ভালো করে দেখুন দূর থেকে। দেখেননি? দেখুন, ভয় পাবেন না। যদি কেউ চিনলে বলে দিন, কিচ্ছু হবে না আপনাদের। কেউ চেনেন না? না না, স্যার, এর জামা কাপড় দেখে মনে হচ্ছে যে এ ভালো ঘরের ছেলে। আশেপাশের তো মনে হচ্ছে না। স্যার, সবকিছু থেকে একটাই কথা বুঝতে পারছি, যেখানেই ঘষে দেখছি ভেতর থেকে নানান রকমের রং বেরোচ্ছে। এই দেখুন স্যার, পেইন্ট। হ্যাঁ, কিন্তু ডক্টর সোনালি, এতে কোনো নতুন ব্যাপার নেই। প্রতিটা বোটকেই 2-3 মাসে নতুন করে পেইন্ট করানো হয়। আপনি ঠিকই বলছেন স্যার, কিন্তু এই বোটটায় নতুন ব্যাপার আছে। তার মানে? মানে স্যার, এই বোটটাকে নতুন করে পেইন্ট করানো হয়েছে। এর উপর পেইন্টটা নতুন, মানে এই ধরুন 2-3 দিন আগের। কি? হ্যাঁ স্যার। মানে এই নৌকোটাকে আগে রং করা হয়েছিল, তারপর এটাকে জলে নামানো হয়েছিল। হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। নৌকোটাকে পেইন্ট করার পর নিয়ে গেল আর জলে ডুবিয়ে দিল। কি চলছেটা কি খুনির মাথায়? অভিজিৎ ও সম্রাটকে জলে ডুবিয়ে মারতে চাইছিল। হতে পারে ও সম্রাটকে এই নৌকোতে বসিয়ে দিয়েছিল আর মাঝ সমুদ্রে নিয়ে গিয়েছিল ডুবিয়ে মারার জন্য। একদম ঠিক বস, একদম ঠিক। আর মজার কথা হলো, যে পাথর দিয়ে ওই বোটটার মধ্যে গর্ত করেছে, ও সেই পাথরটাকে দিয়েই বোটটাকে বেঁধেছে, এই পাথরটা দিয়ে। তার মানে এই পাথরটা আগে থেকেই বোটে ছিল? ঠিক তাই। স্যার, এই পাথরটার কটা টুকরো আমরা এই গর্তটার কাছে পেয়েছি। এই দেখুন স্যার, এই দেখুন স্যার। এই টুকরোটা এই পাথরেরই, সেটা কি করে বলছেন আপনি? অভিজিৎ, কাজ করি ভাই। আমি এই পাথরের টুকরোটাকে এই পাথরের সাথে ম্যাচ করে দেখেছি। একটা ব্যাপার স্যার, যদি এই পাথরের টুকরোটা এই বোটের মধ্যে ছিল, তো হতে পারে যে খুনি এই বোটের মধ্যেই বসেছিল।
সেই জন্যই তো ওই বোটের মধ্যে গর্ত করে দিয়েছে। একদম ঠিক। তো স্যার যে লোকটা খুন হলো মানে যে ডুবে মরলো সে ওখানে একদম চুপচাপ বসেছিল। ও নিজেকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? ও ভালো করেই জানতো যে ও মারা যাবে। খুনি ওর সামনে বসে বসেই নৌকোতে গর্ত করছিল, কিন্তু ও মরে যাবে জেনেও কিছু বলল না। হ্যাঁ, ও চুপ করেই বসেছিল, বা এটাও বলা যায় যে ও চুপ করে পড়েছিল। তুমি বলতে চাইছো যে এ আগেই মারা গিয়েছিল? হ্যাঁ স্যার, ও মরে গিয়েছিল। ওর লাশটাকে টেনে হিঁচড়ে ওই বোটটাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে নৌকোয় ছিদ্র করা হয় আর ওকে ডুবিয়ে দেওয়া হয়। মাঝ সমুদ্রে নৌকোটাকে ডুবোনো হলো, আর খুনি নিজে ডুবলো না? হ্যাঁ, এবার সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু স্যার একটা ব্যাপার কিন্তু জানা গেছে, যে জলটা আমরা ওর পেট থেকে আর ফুসফুস থেকে পেয়েছি, এই যে এটা কোনো সমুদ্রের জল নয়, বরং সুইমিং পুলের জল। কি? সুইমিং পুলের জল? হ্যাঁ স্যার, ওর মৃত্যু সুইমিং পুলে ডুবেই হয়েছে। তাহলে অভিজিৎ এই সব কিছু যে করেছে সে নিশ্চয়ই খুব ভালো সাঁতারু হবে, ভালো সুইমার। এটা আবার কি? আর একটা কথা বস, যখন ঘটনাটা ঘটছিল তখন বোটে একজন মহিলাও ছিল। কি? 3 জন বসেছিল ওই নৌকোটাতে। 3 জন না হতে পারে, 2 জন হতে পারে। শালুকে, তার মানে তুমি বলতে চাইছো যে ওই দুজনের মধ্যে একজন মহিলা ছিল আর ওই মহিলাই খুন করেছে? মহিলাদের কি আর ভরসা করা যায় এসিপি সাহেব? এক্সকিউজ মি ডক্টর সালুকে, সরি। তো আপনার বক্তব্য হচ্ছে যে খুনি কোনো মহিলা হতে পারে? হ্যাঁ, কিন্তু স্যার লাশটাকে ডোবানোর পর এত দূর অবধি মহিলাটি সাঁতার কেটে এসেছিল। সেটাই তো অভিজিৎ, এই কথাটাই তো আমার সন্দেহ হচ্ছে, আর এই ব্যাপারটা নিয়ে আমার ডাউটও আছে। আর হবার হলে তো অনেক কিছুই হতে পারে। হ্যাঁ বিবেক, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। স্যার বিবেকের ফোন ছিল, এই লোকটার খোঁজ পাওয়া গেছে, এর বাড়ির লোকজনকে নিয়ে আসছে। গুড। এই নৌকোর মালিককে খোঁজো, ধরো ওকে, জিজ্ঞাসাবাদ করো ওকে। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। তাহলে তুমি এটা কেন পরিষ্কার করে বলছো না যে তোমার নৌকাটা ওইখানে কি করে পৌঁছালো যেখানে লাশটা পাওয়া গেছে? আমি জানি না স্যার, আমি বলতে পারবো না আমার নৌকা ওখানে কি করে গেল। কি নৌকাটা কি ছোটখাটো জিনিস যে হাওয়ায় উড়ে চলে গেল? দেখো বেশি ড্রামা করো না, বুঝলে? যেটা সত্যি সেটা বলে দাও আমাদের। যদি তুমি সত্যি কিছু না করে থাকো তাহলে আমরা বাঁচানোর চেষ্টা করব। কেউ কি বলেছে তোমাকে চুপ থাকার জন্য? না স্যার, আমি এইটুকুনি বলতে পারি, আমি কিচ্ছু জানি না স্যার। আরে বাবা, অন্তত এটা তো জানো যে তোমার নৌকাটা সমুদ্রে পৌঁছলো কি করে? আমি জানি না স্যার, কাল সন্ধ্যাবেলা আমি নৌকাটা পাড়ে রেখেছিলাম, সকালে এসে দেখি আমার নৌকাটা উধাও। আমি রিপোর্টও করেছিলাম। এই দেখুন স্যার, এই দেখুন। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গ্রামের লোকেদের জিজ্ঞাসা করতে পারেন। সত্যি বলছিস? জানিস না? জানি না স্যার। ঠিক আছে, এখন তুই যা, পরে দরকার হলে ডেকে নেব। ঠিক আছে স্যার। যা। হ্যাঁ স্যার। স্যার ইনি মিস্টার রঞ্জিত আর ইনি শালিনী, দুজনেই প্রফেসর, ওই লাশের ব্যাপারে জানে। সো আপনারা চেনেন একে? আগে হ্যাঁ, একে চিনি। আপনাদের কোনো আত্মীয় ছিল এ? আগে না স্যার, ইনফ্যাক্ট উনি তো আমাদের সাথেই কলেজে পড়াতেন, মানে উনিও আপনাদের মতো প্রফেসর ছিলেন। আগে হ্যাঁ। কোন কলেজে পড়ান আপনারা? স্যার এক্সটি কলেজ মালার্ডে। আপনাদের সঙ্গে কলেজে পড়াতো, তার মানে অনেক কিছু জানেন আপনারা ওর ব্যাপারে। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল নাকি? আগে না স্যার, ইনফ্যাক্ট উনি তো খুব ভালো মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশেই থাকতেন, খুব খোলা মনের মানুষ ছিলেন উনি। আচ্ছা, এর ফ্যামিলি মানে পরিবারে আর কে কে আছে? না স্যার, এখন আর ওর ফ্যামিলিতে তেমন কেউ নেই। ওর স্ত্রী ছিল নলিনী, 2 বছর আগে মারা গেছে। উনি কিভাবে মারা গিয়েছিলেন? ওনার ক্যান্সার হয়েছিল।
আর একটা কথা স্যার, স্ত্রী মারা যাবার পর ও একদম চুপচাপ হয়ে গিয়েছিল। একদম ঠিক স্যার। চুপচাপ তো প্রায় থাকতোই, কিন্তু গত কয়েকদিন ধরে কলেজেও দেরি করে আসতেন, আর তারপর কিছু না বলেই বেরিয়ে যেতেন। আর গত 2 দিন ধরে তো ও কলেজেই আসছিল না। আচ্ছা, স্যার এত ভালো মানুষকে কেউ কেন মারলো? ওনার তো কারোর সাথে কোনো রকম শত্রুতাও ছিল না। কোনো পুরনো শত্রুতাও হতে পারে কাজল। কলেজের প্রত্যেকটা লোককে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, হয়তো পুরনো কোনো গল্প জানা যেতে পারে। এটা আবার কি? আধ পোড়া কাগজ ভেতরে। স্যার, হ্যাঁ, ও এখানেও আধ পোড়া কাগজ। হ্যাঁ স্যার। আরে, আপনার হাতের মধ্যেও পোড়া কাগজ? প্রায় সবটাই পুড়ে গেছে, সাবধানে নিয়ে যেতে হবে। এক মিনিট। এই টুকরোটা পড়ে নিয়ে দিচ্ছি। স্যার মনে হচ্ছে সবকিছু পুড়িয়ে দিয়েছে। স্যার সমস্ত প্রমাণ তো পুড়ে ছাই হয়ে গেছে। না কাজল, প্রমাণ এখনো রয়ে গেছে। খুনি যদিও সমস্ত প্রমাণ পোড়াবার সব চেষ্টা করেছে, কিন্তু এই কাগজটুকু বেঁচে আছে। খুব সাবধানে তোলো এটাকে, ফরেন্সিক ল্যাবে নিয়ে যেতে হবে। এক মিনিট বিবেক, এভাবে নয়, কোনো জিনিস দিয়ে তুলে নাও না এগুলোকে। তাহলে কি করে তুলবো স্যার? এই পুড়ে যাওয়া কাগজগুলো ভেঙে যেন না যায়, যেমন আছে তেমন ভাবে তোলো। স্যার পুড়ে যাওয়া কাগজ থেকে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? তুমি ডক্টর সালুখাকে চেনো না? ওই লোকটা সবকিছু করতে পারে। তো এই পুড়ে যাওয়া কাগজের টুকরো আর কি? হ্যাঁ, এর মধ্যে উনি কিছু পড়তে পারবেন? যদি এটা না ভেঙে তুলতে পারো তবেই। বিবেক, এই কাগজটাকে আস্তে আস্তে নিচে গলিয়ে দাও, সাবধানে নিচে ঢোকাও, আর এই টুকরোগুলো এই কাগজের উপরে আনার চেষ্টা করো, খুব সাবধানে। সালুকে, একটা আশ্চর্য ব্যাপার যে বাড়ির চারদিকে শুধু পোড়া কাগজের টুকরো। ওগুলো দেখে বলো না যে ওর মধ্যে কি আছে। ইয়ার বেশি কথা কি বস? এসো, এখনই জানা যাবে কাগজের টুকরো কি ছিল। সারিকা, ইয়েস স্যার। একটু স্প্রেটা দাও না প্লিজ। দিচ্ছি স্যার। কি আছে এই কাগজের টুকরোতে? স্যার থ্যাংক ইউ। দেখো সালুকে, কোনো কাগজ আটকেও তো যেতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে বস, কিন্তু তা সত্ত্বেও কিছু পাওয়া যেতে পারে। এবার এই কাগজগুলোকে তোলা যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই। দেখো তাড়াতাড়ি করো সালুকে, আমাদের হাতে সময় নেই। 2 মিনিট অপেক্ষা করো বস, স্প্রে নিজের কাজ শুরু করেছে, এক্ষুনি জানা যাবে। আচ্ছা সালুকে, আমি কি সাহায্য করব? না না, আমি করছি তো, থ্যাংক ইউ। এসো। হ্যাঁ,
এটা তো একটা চিঠি, যেটাকে ওই সম্রাটকে লিখেছিল। কি কি লেখা আছে এতে? হয়তো হুমকি দেওয়া হয়েছিল ওকে। হুমকি দেওয়া হয়েছিল? দেখি তো একটু। এই দেখো, এই দেখো, এই দুটো লেটার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। উইল ডাই, মেরে ফেলবো। এখন এই দুটো লেটার থেকে তো এটাই বোঝা যাচ্ছে ওকে কেউ হুমকি দিয়েছিল। স্যার, এই ধরনের লাল কাগজ যেটা পোড়ানো কাগজের সাথে আমরা পেয়েছি, সেটা হয় গিফট দেওয়ার জন্য, নইলে লাভ লেটার লেখার জন্য ইউজ করা হয়। আর এর ওপরে স্যার একটা লোগো আঁকা আছে। আশ্চর্য খুনি তো, হুমকি দিচ্ছে সেটাও আবার লাভ লেটারের কাগজে। বস, আমার মনে হচ্ছে কোনো প্রেম টেমের ব্যাপার। কিন্তু স্যার লোকটা তো বিবাহিত ছিল। দেখো ভাই, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলে দিয়েছি। এখন হতে পারে কি না হতে পারে সেটা তো তোমরা দেখবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এসো বস। এই দেখো, এই যে এই আঙ্গুলের ওপর চিহ্নটা দেখছো, এই চিহ্নটা একটা আংটির। এই লোকটার কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল, তার সাথে যার সঙ্গে এর অ্যাফেয়ার ছিল, আর ওই ঝগড়ার কারণে ওর প্রেমের চিহ্ন এই আংটি খুলে ফেলে দিয়েছিল, আর এই ঝগড়া ওর মৃত্যুর কারণ। দারুণ ব্যাপার ডাক্তারবাবু, এত ছোট একটা চিহ্ন দেখে আপনি এত বড় গল্প লিখে দিলেন। না, মোদ্দা কথা হলো অভিজিৎ, যে এর আঙুলে একটা আংটি ছিল যেটা এখন নেই। আর একটা কথা, এই যে এর বাঁ হাতের তালুর দিকে একবার দেখো, এই যে এটা একটা আঘাতের চিহ্ন। আমার মনে হয় বস, এ মারা যাওয়ার আগে এ হয়তো কোনো ধারালো জিনিস ধরেছিল, সেই কারণেই হাতের মধ্যেই ক্ষতটা হয়েছে। অভিজিৎ, এই লাল কাগজের ব্যাপারে পুরো খোঁজ নাও। প্রিন্সিপাল সাহেব, আপনি সম্রাটকে শেষবার কখন দেখেছেন? 4 দিন আগে। 4 দিন আগে? ও কি ছুটি নিয়ে গেছিল নাকি আচমকাই আসা বন্ধ করে দিয়েছিল? বাস হঠাৎই আসা বন্ধ করে দিয়েছিল। আমি নিজেও ওর সাথে দেখা করতাম। সেটা কেন? আমি নিজেই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে হঠাৎ করে ওর কি হয়েছিল। একদম চুপচাপ হয়ে গিয়েছিল, হঠাৎ করে কেমন বদলে গেছিল ও। ক্লাস করানোতেও খুব একটা মনোযোগ ছিল না। ও এখানে কোথায় বসতো আর নিজের জিনিসপত্র কোথায় রাখতো? আমাদের একটা লকার রুম আছে, আমরা প্রত্যেক প্রফেসরকে একটা লকার দিয়ে থাকি, ওনাদের যা কিছু রাখার সেটাতেই রাখেন। স্যার, এটা তো আগে থেকেই খোলা। আরে, এই লকারটা কে খুললো? আবার এরকমটা নয় তো যে সম্রাট ওর চাবিটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল? কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু সম্রাট তার চাবি কাউকে দেবে না। আর হ্যাঁ, কোনো বাইরের লোক ভেতরে ঢুকতেই পারবে না। এ তালাটাই কাটা হয়েছে দেখছি। তালাটা কেটে লকার খুলে ফেলা হয়েছে। দেখি লকারের ভেতরে কিছু আছে কিনা। এটা কি? একে চেনেন কেউ আপনারা? আরে, এটা তো সম্রাটের স্ত্রী। সম্রাটের ওয়াইফ ইনি? স্যার, ও স্ত্রীর ছবিতে স্ক্র্যাচ করা হয়েছে। এবার কিছুটা বুঝতে পারছি। তার মানে খুনি যেই হোক না কেন, সেই কলেজেরই কেউ। গাছের পাতা, গাছের পাতা, কার্ডটাকে পোড়ানো হয়েছে কেন? কি লোকানোর জন্য এই কার্ডটাকে পোড়ানো হয়েছে? বিবেক, জানতে পেরেছো এই গাছের পাতাটা কোন কোম্পানির লোগো? স্যার, খুঁজছি স্যার, এক্ষুনি বলছি। গুড গুড। এই কার্ডটাকে না পোড়ালে কাজটা সহজ হতো। কার্ডটাকে পোড়ানো হয়েছে, তার মানে হচ্ছে স্যার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। স্যার, পেয়ে গেছি। পেয়েছো? কোন কোম্পানির লোগো? সোনা ম্যাজিক কোম্পানি স্যার। এই পাতাটা ওই কোম্পানির লোগো। সোনা ম্যাজিক কোম্পানি কার্ড বানায়
আবার গিফটসও বানায়। খোঁজ নাও যে এই কোম্পানির কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এই শহরে। স্যার যেমনটা প্রিন্সিপাল বললেন যে কলেজের লকার অবধি সেই লোকটাই পৌঁছাতে পারবে যে কলেজে কাজ করে। তো যদি আমরা ধরে নিই যে ওর লকারটা কলেজেরই কেউ একজন ভেঙেছে, তাহলে তো খুনি কলেজেরই কেউ একজন স্যার। আরো একটা কথা অভিজিৎ, সম্রাটের স্ত্রীর ছবির ওপরে ওই লোকটা এতগুলো স্ক্র্যাচ করেছে কেন? ও এতটা ঘৃণা করতো সম্রাটকে অথবা সম্রাটের স্ত্রীকে? এটা ওর খুব কাছের লোকই হবে স্যার। কলেজের কোনো প্রফেসর হবে যে ওকে দেখে হিংসা করে, অথবা ওর ওয়াইফের কোনো বান্ধবী হতে পারে স্যার যে ওর ওয়াইফকে হিংসা করে। ওর স্ত্রীর বান্ধবী? ওর স্ত্রীর বান্ধবীও হতে পারে। আচ্ছা, ও কি সেই কলেজেই পড়ায়? হয়তো হতে পারে স্যার। আর খুন হয়তো ওই করেছে? হতে পারে, হতে পারে স্যার। আর স্যার এই লেটারগুলো হয়তো সেই পাঠিয়েছে যেটা সম্রাট নিজের বাড়িতে পুড়িয়ে ফেলেছে। হতে পারে যে এটা কোনো হুমকির চিঠি। অভিজিৎ, সম্রাটকে সুইমিং পুলের জলে ডুবিয়ে মারা হয়েছে, ডুবিয়ে। এই সুইমিং পুলটা হয় কলেজের আশেপাশে হওয়া উচিত, অথবা সম্রাটের বাড়ির আশেপাশে। খুঁজে বের করো ওই সুইমিং পুলটাকে। কি চাই স্যার? এখানে কার্ড টার্ড পাওয়া যাবে? কাঠ পাওয়া যাবে, কিন্তু পুরনো স্টক থেকেই নিতে হবে। নতুন স্টক এখনো পর্যন্ত আসেনি। আমাদের তো পুরনোই চাই। এই এই ধরনের কার্ড আপনার এখানেই তো পাওয়া যায়। আগে হ্যাঁ, আমার এখানেই পাওয়া যায়। আরো কার্ড আছে নিশ্চয়ই এই রকম? হ্যাঁ আছে। কটা নেবেন? নেওয়ার প্রয়োজন নেই, এনে দেখাও একটু। এনে দেখাবো? কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, আমরা সিআইডির লোক। সিআইডি? এক্ষুনি নিয়ে আসছি। স্যার হয়তো সম্রাট কার্ড এখান থেকে কিনেছিল। হতেই পারে, ওর বাড়ি তো খুব কাছেই। লাভ কার্ড। ডক্টর সালুকে ঠিকই বলছিল, এটা নিশ্চয়ই কোনো ভাব ভালোবাসার কেস। আর সেই জন্যই সম্রাটের প্রথম স্ত্রীর ছবিতে কেউ একজন স্ক্র্যাচ করেছিল। দেখা যাক এখানে কি পাওয়া যায়। সম্রাটের লাশ এই সুইমিং পুলের পাশেই পাওয়া গেছে। এক্সকিউজ মি, এই ম্যানেজার কি এখানকার? হ্যাঁ বলুন, কি দরকার? আমি এখানকার ম্যানেজার। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইটি এখানে? একটু এই ফটোটা দেখুন। এই লোকটাকে দেখেছেন আগে কোথাও? আগে না স্যার, একে আমি আগে কখনো দেখিনি। আপনি চেনেন একে? আগে না স্যার। আপনাদের সমস্ত স্টাফকে ডাকুন এখানে। খুনের ব্যাপার এটা, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই ফটোটাকে ভালো করে দেখুন। তোমাদের মধ্যে এই লোকটাকে কেউ এখানে দেখেছে? নো স্যার। তুমি? না। তুমি? কি হলো? মনে হচ্ছে দেখেছো তুমি একে? কিছু মনে পড়ছে? হ্যাঁ, কিছু চলছে কি মাথায়? ধীরে 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 মনে করো। কোথাও দেখেছো ওকে? হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছো? গুড। কোথায় দেখেছো? অফিসের বাইরে। অফিসের বাইরে? এখানে কবে দেখেছো? কালকে সন্ধ্যাবেলা ওই 7:30-8টার সময়। আপনারা যান, আপনাদের কাজ করুন। কি করছিলেন উনি অফিসের বাইরে? আমি যখন ওকে দেখেছিলাম তখন এদিক ওদিক ঘুরছিল। ঘুরছিল? একলাই ছিল নাকি ওর সঙ্গে আরো কেউ ছিল? না, একাই তো ছিল, ওর সাথে আর কেউ ছিল না। ভেতরে যেতে দেখেছিলেন ওনাকে সুইমিং পুল এরিয়াতে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় ভেবে বলো, ওর সঙ্গে কেউ এখানে দেখা করতে এসেছিল? স্যার রবিবার তো আমাদের সুইমিং পুল বন্ধ থাকে,
তো এমনিতেও আমার সেই দিন ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অফিস বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে ও কি করেছিল, কোথায় গিয়েছিল তা বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এটা তো শিওর হওয়া গেল যে সম্রাট এখানে এসেছিল। চলো গিয়ে সুইমিং পুলটা দেখে আসা যাক। সবাইকে বলুন জল থেকে উঠে আসতে আর ওদিকে লাইন করে দাঁড়াতে। বাচ্চারা সবাই বাইরে এসো, জল থেকে উঠে এসো আর এখানে সবাই লাইন করে দাঁড়াও। তাড়াতাড়ি জল থেকে উঠে এসে এখানে লাইন করো। চলো, এসো, চলো, এসো, উঠে তাড়াতাড়ি পড়ো। এসো। কি হয়েছে স্যার? কিছু হয়নি, কোনো প্রবলেম নেই। ওইদিকে যাও প্লিজ। উঠুন উঠুন, উঠে পড়ুন সবাই। একটা কাজ করো, গোটা এরিয়াটাকে ভালো করে চেক করো। সব হ্যাঁ বিবেক, কি হয়েছে? এই দেখুন, এটা তো মানুষের চামড়া। হতে পারে স্যার কোনো বাচ্চার আঘাত লেগেছে। এখানে কারো চোট লেগেছিল নাকি? হ্যাঁ, না স্যার, আমরা আমাদের কাস্টমারের পুরো খেয়াল রাখি, আর পুলের আশেপাশে সবসময় এক্সপার্টরা থাকেন। তাহলে এই মানুষের চামড়াটা এখানে কোথা থেকে এলো? জানি না স্যার। জানো না, কিন্তু আমরা জানি। কার স্যার এটা? কাজল, ডক্টর সালুকে বলছিলেন না যে সম্রাট নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, আর সেই চেষ্টাতেই ওর হাতে চোট লেগেছিল। স্যার এর মানে সম্রাটের মৃত্যু এখানেই হয়েছে? এসব কি বলছেন ম্যাডাম আপনি? এসব বলবেন না, নইলে আমাদের পুল বন্ধ হয়ে যাবে। এটা আমরা বলছি না, এটাই প্রমাণটা বলছে, বুঝলে? স্যার খুনি মনে হচ্ছে সম্রাটকে এখানে মেরেছে, তারপরে ওর লাশটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, যাতে কেউ জানতে না পারে। এই পুলটার ভিতরে গিয়ে দেখতে হবে। বিবেক, ভিতরে দেখবে? ইয়েস স্যার। যাও। আর আপনারা আপনারা সবাই এখান থেকে চলে যান, আমরা এখানে কাউকে চাই না। মনে হচ্ছে কিছু পেয়েছে ও। খুনি এখানেই আছে, এই অফিসে। কি পাওয়া গেছে দেখাও একটু। স্যার এই দেখুন, আংটি, হয়তো এটা সম্রাটের। স্যার ডক্টর সালুকেও একথাই বলছিলেন যে সম্রাটের আঙুলে যে সাদা দাগটা ছিল সেটা আংটির দাগ। হতে পারে হাতাহাতির সময় আংটিটা ওর আঙুল থেকে পড়ে যায়। এবার আপনি কি বলবেন ম্যানেজার বাবু? একটা একটা করে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। স্যার আমি কিছুই বুঝতে পারছি না, সত্যি বলছি। এটা বললে কাজ চলবে না, বুঝলে? একটা খুন হয়েছে এখানে, আর কে করেছে হয়তো তুমি সেটা জানো, কিন্তু লুকোচ্ছ। না স্যার, আমি সত্যিই কিছু জানি না। তাহলে কে জানে? হ্যাঁ, তুমি তো এখানকার ম্যানেজার, তাই না? দেখো, চুপ থাকলে কাজ চলবে না, বুঝলে? চুপ থাকলে কাজ চলবে না। লকআপে যাওয়ার জন্য রেডি হও, চলো। স্যার আমি সত্যি কথা বলছি, আর এমনিতেও কালকে সানডে ছিল, আমাদের সুইমিং পুল বন্ধই ছিল, আর আমি কিছু জানি না স্যার। সুইমিং পুল বন্ধ থাকলে লোকজন ভিতরে এলো কি করে? কি করে এলো ভিতরে? এখানে খুন কি করে হলো? এখানকারই কোনো একজন লোক যেই খুনের সাথে জড়িত। খুন হয়ে গেছে আর এনারা কিচ্ছু জানেন না।
এখানে যারা যারা সুইমিং শিখতে আসে আর যারা যারা কাজ করে, আমি সবার লিস্ট চাই। নাম দাও সবার। শোনো, রেজিস্টারটা নিয়ে এসো। যখনই কোথাও কোনো খুন হয় তখনই সেখানকার লোকের স্মৃতিশক্তি চলে যায়, আর এখানেও সেটাই হচ্ছে। সবার স্মৃতিশক্তি চলে গেছে। হ্যাঁ, এই নিন। এবার সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খুনি নিজে হেঁটে আসবে আমাদের কাছে। সেটা কিভাবে স্যার? এত তারা কিসের? খুব তাড়াতাড়ি এটা জানা যাবে। এটা তো মোনা, এখানকার সুইমিং ইনস্ট্রাক্টর। দেখে তো মনে হচ্ছিল না স্যার। দেখতে তো এত সরল, কিন্তু এ তো ভীষণ চালাক। সেই জন্যই তো এখানে এসছে। কিন্তু এই সম্রাটকে মারলো কেন? এর সঙ্গে তো কলেজের কোনো সম্পর্ক নেই। স্যার, হতে পারে যে সম্রাটের কোনো পুরনো গার্লফ্রেন্ড। এ করছেটা কি? স্যার, মনে হচ্ছে প্রমাণ লোপাট করতে এসেছে ভয়ের চোটে। এত দেরি হয়ে গেল তাও পড়ে এলো না। চলো দেখি। ওই যে ওখানে কাজল, দেখো একটু। বিবেক, দেখো দেখো। মাই গড, তো মরে গেছে। আমাদের চোখের সামনে কেউ একজন খুন করে দিয়েছে ওকে। স্যার, আমরা যেটা ভেবেছিলাম এটা ঠিক উল্টো হলো। খুনি তো অন্য কেউ। এই সুইমিং পুলেই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, কোনো লোক নেই তো এখানে? কাজল, দেখো একটু। হ্যাঁ স্যার, দেখছি। স্যার, ভেতরে কিছু নেই, আর আশেপাশে কোনো সুড়ঙ্গও নেই স্যার। অদ্ভুত তো। তাহলে এর খুনি কে? এই মেয়েটা জলে ডুবে মরতে পারে না, এক্সপার্ট ছিল। তাহলে কি করে মারা গেল স্যার? আমি আজ অবধি শুনিনি যে লোক অন্যদের সাঁতার কাটা শেখায় সেটাও রোজ সে নিজে ডুবে মরে যায়। সোনালি, এরকমটা হয়নি তো যে আগে একে কেউ মার্ডার করেছে তারপর নিয়ে গিয়ে পুলে ফেলে দিয়েছে? আরে না না সালুকে, এ তো অভিজিতের চোখের সামনে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল আর তারপরে ডুবে মারা গেছে। স্যার, আমি এটা জানার চেষ্টা করছি যে মারা যাওয়ার আগে ও ঠিক কি খেয়েছিল, যদি তাতে কোনো হেল্প হয়। আচ্ছা, এই মেয়েটা কোনো ড্রাগস নিত না তো? ড্রাগস? হ্যাঁ ভাই, যেমন এলএসডি বা মারোনা টাইপের। পেয়ে গেছি স্যার। ওর পেটে আমরা এরম কিছু ওষুধ পেয়েছি যেটা খেলেই শরীরের মাসলগুলো একেবারে শিথিল হয়ে যায়। A very heavy dose of muscle relaxers. মাসল রিল্যাক্সেস? Yes, sir. তার মানে অভিজিৎ, যেই ওষুধটা এর পেটে চলে যায় এর মাসল লুজ হয়ে যায় আর মাসলগুলো কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, মাসেলস গুলো কাজ করা বন্ধ করে দিল, এ সাঁতার কাটতে পারলো না আর ডুবে মরে গেল। একটা ব্যাপার স্যার, হ্যাঁ। এই ওষুধগুলো কিন্তু ও পুলের সামনে খায়নি। হতে পারে ওষুধটা বাইরে থেকে খেয়ে এসেছিল, নিজের বাড়ির থেকে।
কিন্তু সে যখনই জানতো যে এই ওষুধটা খেলে হাত পায়ের মাসেল কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ও ওষুধটা খেলো কেন? হ্যাঁ, অভিজিৎ, আবার এরকমটা নয় তো যে একে কেউ জোর করে ওষুধটা খাইয়ে দিয়েছে? হয়তো কাজটা খুনিই করেছে। স্যার, যেই এই ড্রাগটা দিক না কেন এই মোনাকে, সে কেমিক্যাল সম্পর্কে খুব ভালোভাবেই জানে। ও এটা খুব ভালোভাবেই জানতো যে মাসেল রিল্যাক্সিং ড্রাগ দিলে এই মেয়েটাকে খুব সহজেই মেরে ফেলা যাবে। অভিজিৎ কেমিক্যালসের ব্যাপারে খুব ভালোভাবে জানে। কলেজের কেমিস্ট্রি ল্যাব। স্যার, খুনি কোথাও কলেজের কেমিস্ট্রি ল্যাবে কাজ করে না তো? হতে পারে অভিজিৎ, হতে পারে। আরো একটা কাজ করো, এই মোনার বাড়িতে যাও, খুব ভালো করে ওর বাড়িটা সার্চ করো, দেখো ওখান থেকে কিছু না কিছু নিশ্চয়। যে কোনোভাবে হোক খুনি জানতে পেরেছে যে আমরা মোনার বাড়িতে পৌঁছতে চলেছি, তাই আমাদের আগেই ও সবকিছু সাফ করে গেছে। কিন্তু স্যার, ও কি করে জানতে পারছে যে আমরা কি করতে যাচ্ছি? এটাই তো বিষয় বিবেক। এই খুনি একটু বেশি চালাক মনে হচ্ছে। যে লোকটা সুইমিং পুলে খুন করে লাশটাকে সমুদ্রে ফেলে দিতে পারে, সে অনেক কিছুই করতে পারে। দেখি একবার কি খুঁজতে এসেছিল ও এখানে, আর জিনিসটা আদৌ পেয়েছে কিনা। চলো খুঁজে দেখি। খুব তাড়াহুড়োতে ছিল, পুরো ঘরটাকে তছনছ করে দিয়েছে। পোড়া কাগজ। সব ওই রুমটায় এই পোড়া কাগজ পেয়েছি সব। ঠিক আছে, এভিডেন্স ব্যাগে ভরে নাও ওগুলো। কি হলো দা, কিছু পেলে নাকি? না, ও যেটার খোঁজে এখানে এসেছিল বোধহয় সেটা পেয়েও গেছে। কিন্তু সেটা ও নিয়ে যায়নি, সব এখানেই পোড়ানো হয়েছে। কি ব্যাপার কাজল, ডায়েরিটা রাখছো কেন? কিছু নেই নাকি? স্যার, তেমন বিশেষ কিছু নেই এতে। দেখা যাক। এর ডায়েরি থেকে একটা পেজ গায়েব আছে, যেটা এস দিয়ে শুরু হয়। এবার জানতে পারলাম যে ওই খুনিটা কে। চলো ঠিক করে করো। রাকেশ, রাহুল, এসব তোমরা কি করছো বলো তো? আমি তোমাদের বলেছিলাম তো যে দুটো কেমিক্যাল ইকুয়াল ডেন্সিটিতে মেশাতে হবে। সরি ম্যাম। চলো এই এক্সপেরিমেন্ট আবার করো। ম্যাডাম, আমাদেরও একটু এই এক্সপেরিমেন্ট শেখান না। অফিসার্স, আপনারা আর এখানে? আমি বলতে চাইছি ল্যাবরেটরিতে। কি করব, কলেজের দিনগুলো মনে পড়ে গেছিল, ভাবলাম আমরাও একটু ক্লাস অ্যাটেন্ড করে যাই আর কি। এইটা আবার কি ধরনের মজা? মজা তো এবার শুরু হবে, যখন আপনি জেলে যাবেন। জেল? আর আমি? কিন্তু কেন? মোনা সম্রাটের লাশ বলছে তো, জেলে তো আপনাকে যেতেই হবে। এসিপি, ওখানেই দাঁড়ান, আমার কাছে আসার চেষ্টাও করবেন না, না হলে আমি কিন্তু অ্যাসিডটা আপনার ওপর ফেলে দেব। দেখো শালিনী, এসিপি, আপনি কিন্তু চেষ্টাও করবেন না আমার কাছে আসার। নাতাশা, ফ্রেডি, এই বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যাও। শুনুন, আপনার গায়ে তো আমি অ্যাসিড দেবই, আর আপনাকে ছাড়াও এই ছেলেগুলোর গায়েও দিয়ে দেব। না শালিনী, দেখো আমার কথাটা শোনো, পাগলামি করো না, শোনো। আমার কাছে আসার চেষ্টাও করবেন না অফিসার। অফিসার্স, শালিনী, আমরা Stop! তোমাকে কিছুই করবো না আমরা। আমি অতটা বোকা নই, বুঝেছেন আপনি? ওইখানেই দাঁড়ান, না তো কিন্তু আমি এই অ্যাসিডটা ছুড়ে দেব। দেখো পাগলামি করো না। অফিসার, একদম এগোনোর চেষ্টা করবেন না, আমি কিন্তু যথেষ্ট সিরিয়াস এই অ্যাসিডটা আপনার উপর ফেলে দেব। শালিনী, কি করছো? কথাটা তো শোনো, এরকম করো না, তোমার কিচ্ছু হবে না, নামিয়ে রাখো অ্যাসিডটা। আচ্ছা, আপনার কি মনে হয় আমি এতটাই বোকা? হ্যাঁ, আমার কথাটা শোনো। আরে ছাড়ো আমাকে।
শুধু একটা ছোট্ট ভুল আপনি করে ফেলেছিলেন প্রফেসর শালিনী। মোনার বাড়িতে গিয়ে ওর ডায়েরি থেকে যদি আপনি এস লেটারের পেজটা না ছিঁড়তেন, তাহলে হয়তো আরো কয়েকদিনের জন্য আপনি বেঁচে থাকতেন। হ্যাঁ, এটাই সত্যি, আমি সম্রাটকে খুন করেছি। কেন কেন মেরেছো তুমি সম্রাটকে? কারণ ও আমাকে ঠকিয়েছিল। ও ও আমাকে ভালোবেসেছিল আর বিয়ে করলো ওই নেহার সঙ্গে। ভালোবাসা মানে তো এটা নয় যে তুমি কাউকে খুন করে দেবে। অফিসার, আপনি বোঝার কেন চেষ্টা করছেন না? ও আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে, আমাকে ঠকিয়েছে ও। শুধুমাত্র ওর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি, শুধু ওরই অপেক্ষা করছিলাম। কতদিন চিনতে ওকে তুমি? আসলে সম্রাট আর আমি একই কলেজে পড়াতাম দুজনে। একদিন আমি হঠাৎ খবর পেলাম যে সম্রাটের স্ত্রী নেহা মারা গেছে, ক্যান্সার হয়েছিল। আর তখনই আমি ভাবলাম যে সম্রাট নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, কিন্তু না, ও তারপরেও আমার কাছে ফিরে এলো না। আমি ওকে হুমকিও দিয়েছিলাম যে আমি কিন্তু জলে ডুবে আত্মহত্যা করে নেব। তখনও ভয় পেয়ে গেল আর আমাকে মানানোর জন্য সুইমিং পুলের পাশে এলো। কিন্তু তখন আমার মাথা খুব গরম ছিল আর আমি ওকে ওই সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দিই। আর ও ডুবে মারা যায়, তাই তো? হ্যাঁ। লাশটাকে ওখান থেকে নিয়ে গেলে কি করে? তখন আমি আমার বন্ধু মোনাকে ডেকেছিলাম ওখানে। ও, তো তোমরা মিলে সম্রাটের লাশটা সমুদ্রের ধারে একটা নৌকায় রেখে দিয়েছিলে আর তারপর সেই নৌকোটায় ফুটো করে দিয়েছিলে, তাই না? আর তারপর মোনাকেও মেরে ফেললে কেন? আসলে আমি জানতাম যে এক না একদিন সিআইডি মোনাকে নিশ্চয়ই ধরে নেবে আর তখন আমার সব সত্যি বেরিয়ে যাবে। এই জন্যে আমাকে মোনাকেও মেরে ফেলতে হলো। ভালোবাসায় কতটা অন্ধ হয়ে গিয়েছিল তুমি যে তুমি দুজনের প্রাণ নিয়ে নিলে? তোমার তো ফাঁসি হবে, ফাঁসি।